নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল। আজকে পড়ছি শারমিন আহমেদের নেতা ও পিতা, পর্ব 6। ঘরে ফেরা। সত্যই শক্তি, সত্য তার আপন বলেই বলিয়ান। এই নীতির একনিষ্ঠ অনুসারী আব্বু লড়েছেন একাকী। 1973 সালও শেষ হতে চলল। এরই মধ্যে আমার খুব আগ্রহ জন্মালো শান্তিনিকেতনে লেখাপড়া করার জন্য। বাংলাদেশের বেশ কিছু শিল্পী তখন শান্তিনিকেতনে গিয়েছেন সঙ্গীতের ওপর লেখাপড়া করার জন্য। অনেকের কাছেই তখন শান্তিনিকেতনের কথা শুনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। তার স্বপ্ন ছিল যে বিশ্বদৃষ্টি ও উদার চেতনা সম্পন্ন সৃষ্টিশীল মানুষের জন্ম দেবে। প্রকৃতির সাথে একাত্ম হয়ে শিক্ষার্থীরা সৃষ্টি করবে নতুন তাল, লয়, ছন্দ। রচনা করবে যুগান্তকারী দর্শন, শিল্প ও কাব্য। সেই শান্তিনিকেতনের স্কুলে ভর্তি হব এই ইচ্ছার কথা আম্মাকে জানালাম। আম্মা আমাকে উৎসাহ দিলেন। শান্তিনিকেতন থেকে ভর্তির ফর্মও আনা হলো। আম্মা শান্তিনিকেতনে আমার ভর্তির ব্যাপারে আব্বুকে জানালেন। একদিন সাপ্তাহিক ছুটির দিনে সকালে আব্বু আমাকে ডাকলেন। আব্বুর ঘরের সামনের বারান্দায় রাখা চেয়ারে পিতা ও কন্যা মুখোমুখি বসলাম। আম্মুও আব্বুর পাশে বসা। আব্বু স্মিত হেসে বললেন, আমি শুনলাম তুমি শান্তিনিকেতনে পড়তে যেতে চাও। আমি বললাম, হ্যাঁ আব্বু। আব্বু বললেন, খুব ভালো কথা। শান্তিনিকেতনে তো অনেক নামকরা মানুষেরা লেখাপড়া করেছেন। এমন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করা তো সৌভাগ্যের ব্যাপার। আব্বুর কথা শুনে আমি মনে মনে আশ্বস্ত হলাম। এবার আব্বু সেই মিষ্টি হাসিমাখা কণ্ঠে বললেন, কিন্তু দুঃখের ব্যাপার হলো আমি তো তোমাকে শান্তিনিকেতনে পাঠাতে পারবো না। দেশে এখন দুরবস্থাও চলছে। দেশের রাজনৈতিক অবস্থা ভালো না। এই সময় আমার মেয়ে ভারতে পড়তে যাবে, ব্যাপারটা ঠিক হবে না। আব্বুর কথা শুনে আমি মনে মনে আহত হলেও আমি জানতাম যে তার কথার পেছনে যুক্তি রয়েছে। আমার শান্তিনিকেতনে পড়তে যাওয়ার বিষয়টা সেখানেই ইতি হলো। আম্মা খুব সুন্দর সেলাই করতে পারতেন। আমার আবদার অনুযায়ী তিনি একদিন আমার ইংরেজি রূপকথার বইয়ের বিউটি অ্যান্ড দ্য বিস্ট গল্পের বিউটির পোশাকের আদলে একটি লম্বা সুতির ফুল ছাপওয়ালা ম্যাক্সি বানিয়ে দিলেন। সেই সময় ঢাকায় ম্যাক্সি পরার চল হয়নি। আব্বু আমাকে ম্যাক্সি পরা দেখে হেসে ফেলে বললেন, এই যে দেখি পাগলনি বুবুর আলখাল্লা। আব্বুর সবচেয়ে বড় বোন গোলাবুন্নেসা আধ্যাত্মিক জীবনযাপন করতেন। খুব অল্প বয়সে তিনি স্বামীকে হারান এবং শিশুকন্যা রাবেয়া খাতুন ও শিশুপুত্র রকিবউদ্দিনকে একাকী মানুষ করেন। কন্যা ও পুত্রের বিয়ের পর তাদের নামে সব বিষয় সম্পত্তি লিখে দিয়ে তিনি সম্পূর্ণভাবেই আধ্যাত্মিক জগতে চলে যান। গজারিবনের মধ্যে লতাপাতার আচ্ছাদনে ঘেরা একটি স্থানে মাটির ঘর বানিয়ে তিনি সেখানে জিকির ও ধ্যানে মগ্ন থাকতেন। পরনে লম্বা আলখাল্লা ও হাতে তসবিহ। মাঝে মাঝে মাসের পর মাস কারো সাথে কথা না বলে তিনি ধ্যানমগ্ন থাকতেন। খাবার দাবার খেতেন যৎসামান্য, দুধ, ফল বা পানি। তার ভাই বোনেরা ও গ্রামের মানুষজন তাকে ডাকত পাগলনি বুবু বলে। আম্মা আমাদের শিখিয়েছিলেন দরবেশ ফুফু বলে সম্বোধন করতে। ছোটবেলায় দরদরিয়ায় বেড়াতে গেলে কখনো সখনো গহীন বনের ভেতরে দরবেশ ফুফুর সাক্ষাৎ পেতাম। তিনি মাটির চুলায় গুড়ের ক্ষীর রেঁধে আমাদের আপ্যায়ন করতেন। একবার আমাদের ধানমন্ডির বাড়িতে বেড়াতে এসেছিলেন। ফজরের নামাজ পড়ে তিনি আমাদের বাগানে পায়চারি করতেন। বাগানের ফুল তোলা মালা গেঁথে আমাদেরকে উপহার দিতেন। তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি সজাগ ছিল, যেন আমাদের অন্তরটা তিনি দেখতে পাচ্ছেন। আমরা জিজ্ঞেস করতাম, দরবেশ ফুফু, আপনার একা থাকতে ভয় করে না? তিনি বলতেন, একা কোথায়, সর্বদা আল্লাহর সব জায়গায় বিরাজমান। তিনি একবার জিজ্ঞেস করেছিলেন, দরবেশ ফুফু, আপনার জঙ্গলে থাকতে ভয় করে না যদি সাপ বা বাঘ আপনাকে কামড়ে দেয়? তিনি উত্তর দিয়েছিলেন, আল্লাহর জীবকে ভালোবাসলে ওরা ক্ষতি করে না। প্রকৃতি ও জীবজগতের সঙ্গে মানুষের যে একটি নিবিড় যোগসূত্র রয়েছে, জীবপ্রেম যে আরাধনার অংশ, সেই চিন্তার বীজ তিনি আমার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। আলখাল্লাধারী দরবেশ ফুফু ছিলেন আমার জন্য রহস্য ও বিস্ময়। 1970 সালে তিনি পরলোক গমন করেন। যাই হোক, আমার ম্যাক্সি সম্বন্ধে আব্বুর মন্তব্য শুনে বুঝলাম যে এই পোশাক আব্বুর পছন্দ হয়েছে।
নানার কাছে ম্যাক্সি পরে যেতে তিনি খুব প্রীত হয়ে বললেন, এই যে দেখি বাগদাদি জিলাবাব, অর্থাৎ লম্বা আরবি পোশাক। নানার পূর্বপুরুষ সুফি সাধক সৈয়দ আহমেদ তানুরি বাগদাদ থেকে এই উপমহাদেশে আসেন দিল্লির সুলতান ফিরোজ শাহের আমলে। সুতরাং দেখা গেল যে রূপকথার রাজ্য পেরিয়ে আমার ফুলছাপা ম্যাক্সি ধারণ করেছে আমার পিতৃ ও মাতৃকুল উভয় বংশের ঐতিহ্যকে। আর একদিন শাড়ি পরে আব্বুর সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় দোতলার বারান্দায় বসা আব্বু চমকে গিয়ে আম্মাকে বললেন, এই মেয়েটিকে? ও রিপি নাকি? আম্মা হেসে বললেন, ও আমাদের রিপি। আব্বু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ও কবে বড় হয়ে গেল, ওর সঙ্গে যে আমার পরিচয়ই হলো না। কাকে কি ধরনের দায়িত্ব দিতে হবে এবং কে কোন কাজটি ভালো পারবে সে ব্যাপারে আব্বু ছিলেন পারদর্শী। অনেক কাজ যা ছোটদের কাছে দিতে অনেকেই ভরসা করে না, আব্বু তা অনায়াসেই আমাদের মতো ছোটদেরকে করতে দিতেন। 1974 সালের 20 জানুয়ারি আওয়ামী লীগের দ্বিবার্ষিক কাউন্সিলিংয়ের সমাপনী অধিবেশনে আব্বু 2.5 ঘন্টা এক অসাধারণ বক্তব্য রাখেন। আওয়ামী লীগের কোনো এক সদস্য বক্তব্যটি টেপ রেকর্ডারে ধারণ করেন। ধারণকৃত সেই টেপ থেকে কপি করার দায়িত্ব আব্বু দিলেন আমার 1.5 বছরের ছোট বোন 12 বছরের রিমিকে। রিমি তার নিজস্ব খালি ক্যাসেট ও আব্বুর দেওয়া টেপ রেকর্ডার নিয়ে প্রথমে সার্কিট হাউসের রোডের আওয়ামী লীগ অফিসে যায়। যিনি টেপ করেছিলেন সেই ভদ্রলোককে রিমি খুঁজে বের করে। তিনি রিমিকে জানান কে যেন টেপটি নিয়ে গিয়েছে, তার কাছে আর কোনো কপি নেই। এরপর রিমি বাসায় ফেরার পর আব্বু কয়েক জায়গায় ফোন করে জানতে পারলেন যে বাংলাদেশ বেতারও আব্বুর ভাষণটি টেপ করেছে। আব্বুর নির্দেশ মতো রিমি এবার গেল বাংলাদেশ বেতার কেন্দ্রে। তখন বেতার কেন্দ্র ছিল শাহবাগে। সেখানে প্রায় 3 ঘন্টা বসে আব্বুর পুরো বক্তব্যটি সে টেপে ধারণ করে বাড়ি ফেরে। রিমি আব্বুর বক্তৃতা সম্পর্কে আমাদের বেশ উৎসাহ ভরে আলোচনা করে। এরপর অনুলিখনের দায়িত্বে আব্বু এবার আমাকে জানালেন। আজিজ কাকু, তার এক সহকর্মী ও আমি একত্রে শুরু করলাম অনুলিখনের কাজ। আব্বুর ভাষণ আমরা তন্ময় হয়ে শুনছি আর লিখছি। সেই 35 বছর আগেকার ভাষণ আজও কতটা অকাট্য সত্য। এক জায়গায় তিনি বলেছেন, সকলেই বলে চোর চোর চোর, তবে চুরিটা করে কে? কে তারা? আমি তো এ পর্যন্ত শুনলাম না বিগত 2 বছরে যে কোনো কর্মী এসে খাস করে বলেছে যে আমার চাচা ওই রিলিফের চাল চুরি করে। এমন তো কেউ বলেনি। ওই পল্টন ময়দানে বক্তৃতা করে দুর্নীতি ধরে ফেলতে হবে, আর ধরা পড়লে বাড়িতে এসে বলে তাজউদ্দিন ভাই আমার খালু ধরা পড়েছে, ওরে ছেড়ে দেন। আমি বলি, তুমি না বক্তৃতা করে এলে? তখন সে উত্তর দেয়, বক্তৃতা করেছি সংগঠনের জন্য, আমার খালুকে বাঁচান। এই হলো বাংলাদেশের অবস্থা। সামাজিক বয়কটই বা কোথায়? দুর্নীতি যারা করে তাদের বিরুদ্ধে সামাজিক বয়কট করতে হবে। অন্যত্র তিনি বলেছেন, যুবকদের সম্বন্ধে বঙ্গবন্ধুকে কিছু বলে যাই। কৈশোর থেকে যৌবনে যে পা দেয় তার জন্য কি ব্যবস্থা? আগের লোক সংখ্যার জন্য ঢাকায় যে স্কুল কলেজ ছিল, ব্যায়ামাগার ছিল, বর্তমানে কি তা বাড়ছে না কমছে? মতিঝিল দিলকুশা এলাকায় জিপিও হয়েছে, ওই পুরো এলাকা তো খালি ছিল। ছোটবেলায় আমরা ওখানে খেলাধুলা করেছি। এক একটা স্কুলের জন্য এক একটা খেলার মাঠ ছিল, কলেজগুলোর নিজস্ব মাঠ ছিল। বর্তমানে লোক বেড়েছে, সন্তান সন্ততি বেড়েছে, খালি জায়গায় ইমারত হয়েছে, বাড়িঘর হয়েছে। মানুষের তুলনায় যেখানে মাঠঘাট বৃদ্ধি পাওয়ার কথা সেখানে কমে গেছে। আগে কলেজগুলোতে যে বিল্ডিং ছিল সেখানে 50 জনের বসার জায়গা ছিল, এখনো ওই 50 জনেরই স্থান আছে, অথচ ছাত্র সংখ্যা 50 জনের জায়গায় হয়েছে 1000। যুবকদের পড়াশোনার সঙ্গে মন ও মননশীলতা বিকাশের সুযোগ দিতে হবে, পাঠাগারের সংখ্যা ও আয়তন বাড়াতে হবে, খেলাধুলার ব্যবস্থা করতে হবে। আমি ঢাকা শহরের কথা বলছি, সঙ্গে সঙ্গে সব জেলা ও মহকুমা সদর দপ্তর এবং অন্যান্য ঘনবসতি এলাকার পাঠাগার ও খেলার মাঠ করে তুলতে হবে। বঙ্গবন্ধু, আপনি হুকুম দিয়ে দিন, ঢাকায় 1 মাইল লম্বা 8 মাইল প্রশস্ত একটা জায়গা নিয়ে ছেলেদের খেলাধুলার ব্যবস্থা করে দিন, আনন্দ লাভের সুযোগ করে দিন। তা না হলে এরা ফুটপাতে ঘুরে বেড়াবে। ঘুরে বেড়ালে সাধারণত কি হতে পারে চিন্তা করে দেখুন। হাত শুধু পকেটেই যাবে না, নানান দিকে যাবে। কাজেই যুবকদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন ভবিষ্যতে সোনার বাংলার যুবক হিসেবে তারা গড়ে ওঠে। 1974 সালে আমার মনের একটি আশা পূর্ণ হলো। বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে
আজই গোলক মজুমদারের ছোট মেয়ে বাসন্তীদের বিয়ে উপলক্ষে আমাদের শান্তিনিকেতনে দেখা হয়ে গেল। তার বিয়ে হয়েছিল কলকাতার এবং বৌভাত হয় আসানসোলে। আম্মা এবং আমার 4 ভাই বোন সেই বিয়ে ও বৌভাত দুটো অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। 1972 সালের 27 মে গোলকবাবুর বড় মেয়ে জয়ন্তীদির বিয়েতে আমরা শরিক হয়েছিলাম। সেই সময় তার স্ত্রী অঞ্জলি মজুমদার জীবিত ছিলেন এবং তিনি আমাদের খুব খাতির যত্ন করেছিলেন। এবারও যত্নের কমতি হলো না, কিন্তু তার স্নেহমাখা উপস্থিতির অভাব আমরা সকলেই বোধ করলাম। গোলকবাবু ও আম্মা অনেকক্ষণ তার স্ত্রীর স্মৃতিচারণা করলেন। বৌভাতের পর গোলক মজুমদার আমাদের শান্তিনিকেতনে নিয়ে যান। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই প্রথম দেখলাম যে শাড়ি পরেই অনেক ছাত্রী স্বাচ্ছন্দ্যে সাইকেল চালিয়ে যাতায়াত করছে এবং গাছের নিচে বসে ক্লাস নেওয়া হচ্ছে। আর্কাইভে সংরক্ষিত রবি ঠাকুরের চিঠিপত্র পড়ার সৌভাগ্য হলো। লাল সুরকির ঢালা পথ এবং শান্তিনিকেতনের স্নিগ্ধ মনোরম পরিবেশ দেখে আমরা মুগ্ধ। রিমি ও আমি কৌতূহল ভরে নানা রকম প্রশ্ন করলাম। আমরা একদিন নিজেরাই শান্তিনিকেতনে আবারও বেড়াতে আসবো এমন কথাও আমরা 2 বোন বলাবলি করলাম। দুর্গাপুর ও আসানসোলের রেস্ট হাউসে থাকাকালে ওখানকার তেল শোধনাগার ও কয়লা খনিতে কর্মরত কিছু রাশিয়ান পরিবারের সঙ্গে আমাদের পরিচয় হলো। আমি আমার প্রাথমিক রুশ ভাষা প্রয়োগ করে 2-3 জন রাশিয়ান মহিলার সঙ্গেও বন্ধুত্ব করে ফেললাম। কবি পুশকিনের রুশ লোকগাথার প্রেম নিয়ে রচিত তেজদীপ্ত কবিতা ও লেখক টলস্টয়ের হৃদয় জাগরণকারী সাহিত্য সম্ভার আমাকে রুশ ভাষা শিখতে অনুপ্রাণিত করে। বাড়িতেই সচেষ্টায় শুরু হয় অক্ষর জ্ঞান লাভ ও রুশ ভাষায় পড়াশোনা। ছেলেদের টলস্টয় নামে আমার একটি প্রবন্ধ দৈনিক পূর্বদেশের চাঁদের হাটের পাতায় সে সময় প্রকাশিত হয়েছিল। 1974 সালের 19 মে আব্বুর প্রয়াত বড় ভাই ওয়াজউদ্দিন আহমেদের পুত্র আমাদের চাচাতো ভাই দলিল উদ্দিন আহমেদের বিয়ে হলো। প্রকৌশলী দলিল ভাই চাকরির সুবাদে থাকতেন টঙ্গীতে। আমাদের বাড়িতেই গায়ে হলুদ সহ বিয়ের বিভিন্ন আয়োজন হলো। বিয়েতে বাহুল্য একেবারেই ছিল না, ছিল অফুরন্ত আনন্দ। আব্বুর স্নেহছায়া যার ছাত্রজীবনে অনেকগুলো সময় কেটে গেছে, সেই দলিল ভাইয়ের বৌভাতের অনুষ্ঠান সম্পন্ন হলো ব্যতিক্রমধর্মী চা চক্রের মধ্যে দিয়ে। আব্বু অনাড়ম্বর সাধারণ জীবনযাপন করতেন। আজকাল রাজনীতিবিদদের মধ্যে কেউ কেউ ঘটা করে বিশাল আকার কেক কেটে জন্মোৎসব পালন করে, অথচ আব্বু তার জন্মদিন পালন তো দূরের কথা, সে বিষয়ে কোনোদিন কোনো আভাস বা ইঙ্গিতও দেননি। তিনি চাইতেন তার পরিবার যেন পরিমিতির মাত্রা কখনো অতিক্রম না করে। আনন্দের বহিঃপ্রকাশ ঘটুক আন্তরিকতা, সংযম ও সৃজনশীলতার মধ্যে দিয়ে, এবং এর মধ্যেই ফুটে উঠবে সৌন্দর্য। আব্বুর আদর্শের প্রতিফলন যেন ঘটল দলিল ভাইয়ের বিয়েতে। চা চক্রে উপস্থিত মুজিব কাকু বর কনে আব্বু ও আম্মাকে সাথে নিয়ে ছবি তুললেন। তার প্রাণখোলা হাসি, কমগমে কণ্ঠের রসালাপ ও দ্যুতিময় উপস্থিতি বিয়ের অনুষ্ঠানে আনন্দে নতুন মাত্রা যোগ করল। আমাদের কিশোর জীবন ছন্দময় হয়ে উঠেছে সুন্দর সুন্দর অভিজ্ঞতার স্পন্দনে। আর এরই মধ্যে আমরা লক্ষ্য করলাম যে আব্বু যেন ক্রমেই ম্রিয়মাণ হয়ে পড়েছেন। যে স্বপ্ন নিয়ে আব্বু মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন, সেই স্বপ্ন যেন ভস্ম হতে শুরু করেছে। দলের ভেতরেই শুরু হয়েছে দুর্নীতি এবং সেগুলো প্রশ্রয় পাচ্ছে ব্যাপকভাবে। সরকার সেনাবাহিনীকে মোতায়েন করল দুর্নীতি উচ্ছেদের জন্য। আওয়ামী লীগের এক এমপির বাসা থেকে রিলিফের জিনিসপত্র সেনাবাহিনী উদ্ধার করল। ওই এমপি এবং তার মতো দুর্নীতিবাজ অনেকেরই কোনো বিচার হলো না। আব্বু ঘটনা জেনে হেয়ার রোডের বাড়ি থেকেই মুজিব কাকুকে ফোন করে বললেন, সেনাবাহিনী যখন দেশের সম্মানিত আইন প্রণয়নকারী বাসা থেকে রিলিফ চুরির মাল উদ্ধার করে এবং সেই ব্যক্তি অনায়াসে পার পেয়ে যায়, তখন সরকারের সম্মান কোথায় থাকে? এর ফলে সরকারের ওপর জনগণের আস্থা তো আর থাকে না। তারপর তিনি বললেন যে সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহর নির্দেশে সেনাবাহিনীর হাতে নাতে ধরা পড়েছে এই দুর্নীতিপরায়ণরা। তারা যখন ছাড়া পেল, তার অর্থ কি? তারা নির্দোষ? যদি তাই হয়ে থাকে, তাহলে সম্মানিত এমপিকে হেয় করার জন্য সেনাপ্রধানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। কারণ একই সঙ্গে দুজন তো নির্দোষ হতে পারে না, নিশ্চয়ই একজন দোষী। বাস্তব যখন প্রমাণ করছে যে এমপি দোষী, তখন তার এবং তার মতো সকলের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, নতুবা আইনের শাসন বলতে দেশে আর কিছুই থাকবে না। মুজিব কাকু বললেন তিনি ব্যাপারটা সুরাহা করবেন, কিন্তু পরে কিছুই হলো না। আব্বু দুঃখ ভরে মন্তব্য করলেন, মুজিব ভাই শেষ পর্যন্ত আর্মিকেও খেপিয়ে দিলেন।
সেই অস্থির দিনগুলোতে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, সর্বহারা পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল এইসব সরকার বিরোধী দলগুলো দেশের অর্থনৈতিক দুরবস্থা ও মানুষের হতাশাকে ব্যবহার করে শ্রেণী শত্রুকে নিঃচিহ্ন করার জন্য সশস্ত্র বিপ্লবের ডাক দেয়। সরকারি প্রতিষ্ঠান যেমন ব্যাংক ও পুলিশ দফতর সহ সরকার দলীয় সদস্যদের ওপর হামলা শুরু হয়। তাতে সন্ত্রাসী কর্মকাণ্ড দেশকে আরও সংকট ও অস্থিরতার দিকে ঠেলে দেয়। সেই সময় সরকার যদি শক্ত হাতে আইনের শাসন ও দলমতের ঊর্ধ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করত, তাহলে সরকারের প্রতি মানুষের আস্থা ফিরে আসত। কিন্তু দেখা গেল যে নিজ দলের আনুগত্য করতে গিয়ে ক্যাডাররা রাজনৈতিক হত্যাকাণ্ড ও শত শত অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে এবং সন্ত্রাস দমননীতি প্রযোজ্য হচ্ছে শুধু বিপক্ষ দলের বেলায়। ওদিকে 1973-এ আরব ইসরায়েল যুদ্ধের পর তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় বিশ্বব্যাপী তখন খাদ্য সংকট চলছে। উন্নত রাষ্ট্রগুলোতেও অর্থনৈতিক মন্দাবস্থা দেখা দিয়েছে। সেই প্রেক্ষিতে যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশে রাতারাতি পরিবর্তন আনা সম্ভবপর ছিল না। দেশের মানুষ সেক্ষেত্রে কষ্ট সহ্য করার জন্য রাজি ছিল, কিন্তু জনগণ যখন দেখল যে সরকারি দলের অনেক লোকজন সব রকমের সুবিধা গ্রহণ করছে এবং আপামর জনগণ বঞ্চিত হচ্ছে, তাতে করে সরকারের জনপ্রিয়তা ব্যাপক ধস নামে। মুজিব কাকুর মন্ত্রিসভা থেকে কজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী তাদের অজান্তে হঠাৎই বাদ পড়ে গেলেন। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বেগম নূরজাহান মুর্শিদের মতো সৎ, যোগ্য ও স্পষ্টবাদী মানুষের মন্ত্রিসভায় বেশিদিন ঠাঁই হল না। নূরজাহান মুর্শিদ, ব্যারিস্টার আমিরুল ইসলাম, শামসুল হক, জেনারেল ওসমানী ও শেখ আব্দুল আজিজ সহ বেশ কজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে 74 সালের মে মাসে আকস্মিকভাবে মন্ত্রিসভা থেকে বাদ দেয়া হয়। ব্যারিস্টার আমিরুল ইসলাম এই প্রসঙ্গে বলেন, বঙ্গবন্ধু একটি রেজিগনেশন লেটার ড্রাফট করে সব ক্যাবিনেট মিনিস্টারদের স্বাক্ষর সহ কপি নিজের কাছে রাখেন। পরে সেই রেজিগনেশন লেটার ব্যবহার করলে আমাদেরকে বাদ দেওয়ার জন্য। তার ধারণা ছিল যে আমরা তাজউদ্দিন আহমেদের অনুসারী, সেজন্য আমাদের অনেকেই বাদ পড়ে যান। মুজিব কাকুকে যারা ঘিরে ধরেছিলেন এবং তার ওপর প্রভাব বিস্তার করেছিলেন, তাদের মধ্যে ন্যায়নীতির ওপর প্রতিষ্ঠিত সবল ও সমৃদ্ধশালী নতুন বাংলাদেশকে গড়ে তোলার মতো সততা ও যোগ্যতা সম্পন্ন নিবেদিত মানুষের অভাব পরিলক্ষিত হয়। সে সময়ের ক্যাবিনেট সচিব 1971 থেকে 1975 তৌফিক ইমাম এই প্রসঙ্গে তার বইয়ে লিখেছেন, বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গেই খন্দকার মোশতাক তৎপরতা শুরু করে। অনুপ্রবেশ ঘটে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজনদের ভিতর। অত্যন্ত দ্রুত বিভিন্ন ছল চাতুরির মাধ্যমে তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠতা লাভ করেন। দিনে রাতে তাদের কান ভারী করতে থাকেন। তাজউদ্দিন এটা করেছে, তাজউদ্দিন সেটা করেছে ইত্যাদি। পাশাপাশি তোষামত, এই দুটি কাজে নির্লজ্জ বেহায়া ছিলেন খন্দকার মোশতাক, আর ঠিক তার বিপরীত ছিলেন তাজউদ্দিন। তোষামত, পরনিন্দা, পরচর্চা এইসব তিনি কখনো করতেন না, পারতেনও না। নীতিগতভাবে চরম ঘৃণা করতেন এইসব। অন্যদিকে সুচতুর মোশতাক শুধু নিজে নয়, তার পক্ষের নেতৃবৃন্দ যারা বঙ্গবন্ধুর আস্থাভাজন ছিলেন, তাদেরকে দিয়ে চরম মিথ্যাচার করিয়ে বঙ্গবন্ধু তাজউদ্দিন দুজনের দূরত্ব সৃষ্টি করিয়েছিলেন। এর ফল হয়েছিল সুদূরপ্রসারী। আমি অবশ্যই বলবো, খন্দকার মোশতাক এবং অনুগামীদের মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধুকে অপসারণ এবং ক্ষমতা দখল। এর সাথে কাজ করছে তার প্রতিহিংসা পরায়ণতা এবং নিজ স্বভাব। বেছে বেছেই পাকিস্তান এবং সহযোগী শক্তিরা একে নিয়োগ করে তাদের বাহন রূপে। খন্দকার মোশতাক একাধিকবার দীর্ঘদিনের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন দল বিরোধী তৎপরতা ও শৃঙ্খলা ভঙ্গের অপরাধে। এহেন দুষ্কৃতিকারীকে কিভাবে বঙ্গবন্ধু গ্রহণ করলেন এবং স্বাধীনতা উত্তরকালে এতখানি বিশ্বাস নিলেন, তা আমার বোধগম্য হল না। বাকশালের গঠনতন্ত্র ও রূপরেখা প্রণয়নে তার ছিল সক্রিয় ভূমিকা। এই বিভেদ আর অবিশ্বাস মোশতাক একা করেননি, তিনি তার তাবেদারদের দিয়েই করিয়েছেন। দু একজনের কথা বলা যাক। তাহির উদ্দিন ঠাকুরকে বঙ্গবন্ধু অত্যন্ত স্নেহ করতেন। শাহ মোয়াজ্জেম হোসেন তুখোড় ছাত্রনেতা, বঙ্গবন্ধুর কাছের লোক। নুরুল ইসলাম মঞ্জুর প্রমুখ পৃথক পৃথকভাবে একই বক্তব্য রাখতেন বঙ্গবন্ধুর কাছে। এভাবে এরা একজনের বক্তব্য এবং পরিবেশিত খবর আরেকজন সমর্থন করতেন।
পাশাপাশি সুযোগ সন্ধানী এবং উচ্চাভিলাষী কিছু আমলা এবং গোয়েন্দা বাহিনীর কর্তা ব্যক্তি বঙ্গবন্ধুকে অনেক কথাই পরিবেশন করতেন নেতৃত্বে ফাটল ধরানোর জন্য। বঙ্গবন্ধুর আপনজনদের মধ্যে শেখ ফজলুল হক মনিরও একটা ভূমিকা ছিল মনে হয়। না বুঝে মুজিবনগর সরকারের প্রতি মনির একটা প্রচণ্ড বিদ্বেষ ছিল, যার বহিঃপ্রকাশ আমি কয়েকবার দেখেছি। মনি ছিলেন উচ্চাভিলাষী এবং প্রচণ্ড রাগী মানুষ। তাকে খেপানো খন্দকার মোশতাকের বাম হাতের কাজ ছিল। ভিডিওতে ধারণকৃত এক সাক্ষাৎকারে ডক্টর কামাল হোসেন আমার কাছে মুজিব কাকুর পরিবারের নিকটতম ব্যক্তিবর্গের কাছে খন্দকার মোশতাকের আব্বুর বিরুদ্ধে মিথ্যাচারের একটি ঘটনা উল্লেখ করেন। 1975 সালের মার্চ মাসে ডক্টর কামাল হোসেন যখন মুজিব কাকুর ধানমন্ডির 32 নম্বর সড়কের বাসভবনের দোতলায় তার শয়নকক্ষে প্রবেশ করেন, তিনি দেখেন বেগম মুজিব পান চাবাচ্ছেন এবং মোশতাক মোড়ায় বসা। তিনি ঘরে ঢোকার সাথে সাথে মোশতাক বলে উঠলেন, এই তো ভাবিকে বলছিলাম তাজউদ্দিনই তো চায় নাই বঙ্গবন্ধু ও আপনারা ফিরে আসেন পাকিস্তান থেকে। কামাল হোসেন তাকে সরাসরি বলেন, আমি একটা কাজে এসেছি, আমাকে এসব বলবেন না। মোশতাকের এই উক্তি সম্বন্ধে তিনি সাক্ষাৎকারে বলেন, মিথ্যা কথা। তারপর ভাবিকে শুনিয়ে বলেন, উইদিন হার হিয়ারিং, এটা তো খুব একটা অশুভ কাজ করলেন। নেতা যখন অসৎ, অযোগ্য, দুর্নীতিপরায়ণ এবং সুবিধাবাদীদের কাছে টেনে নেন এবং তাদের প্রশ্রয় দেন, তখন তার পরিণাম হয় ভয়াবহ। শুধু ভয়াবহ পরিণামই তার ভাগ্যে জোটে না, পুরো জাতিকেই তার মাসুল দিতে হয়। জাতি পিছিয়ে যায় 100 বছর। আব্বু 74 সাল থেকেই বলা শুরু করেছিলেন, লিলি তুমি বিধবা হতে চলেছ, মুজিব ভাই বাঁচবে না, আমরাও কেউ বাঁচব না, দেশ চলে যাবে স্বাধীনতা বিরোধীদের হাতে। আব্বু, যিনি মুক্তিযুদ্ধ সাফল্যের সাথে পরিচালনা করলেন, যুদ্ধাপরাধী ও দালালদের বিচার প্রসঙ্গে বিজয়ের আগে মন্ত্রিসভায় বৈঠকের মাধ্যমে দৃঢ় সিদ্ধান্ত নিলেন, সেই তাকে এই বিষয়ের সাথে সম্পৃক্ত বিজ্ঞজনদের সাথে পরামর্শ না করেই মুজিব কাকু একক সিদ্ধান্তে ও আকস্মিকভাবে 1973 সালে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী নৃশংস অপরাধে লিপ্ত রাজাকার আলবদরদের সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন। সাধারণ ক্ষমার মতো অতি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়টি জাতীয়ভাবে এবং সংসদীয় সিদ্ধান্তের মধ্যে দিয়ে আসেনি। এই ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের অধিকাংশই তাদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তির আগেই ছাড়া পেয়ে যায়। তথ্য অনুসারে 30 নভেম্বর 1973 তারিখে তথাকথিত সাধারণ ক্ষমা ঘোষণার আগে 31 অক্টোবর 1973 পর্যন্ত দালাল অধ্যাদেশ অভিযুক্ত মোট 37,371 জনের মধ্যে 2,848 জনের মামলা নিষ্পত্তি হয়েছিল। সাধারণ ক্ষমার ফলে বাংলাদেশের দালাল আদেশ 1972-এর অধীনে অভিযুক্ত প্রায় 26,000 আসামি মুক্তিলাভ করে, যাদের বিরুদ্ধে খুনের প্রচেষ্টা, ধর্ষণ, বাড়িঘরের অগ্নিসংযোগ ইত্যাদি সুনির্দিষ্ট অভিযোগ ছিল। তারা সাধারণ ক্ষমা পায়নি বলা হয়। সুনির্দিষ্ট অভিযোগে আটক 11,000 আসামির বিচার তখনও চলছিল। আব্বু চেয়েছিলেন যে দালাল আদেশে আটক সকলের বিচার প্রক্রিয়া সম্পন্ন হবার পরেই যাদের বিরুদ্ধে বড় অপরাধ প্রমাণিত হয়নি তারা বিবেচনা সাপেক্ষে সাধারণ ক্ষমা পেতে পারে। কিন্তু মামলা নিষ্পত্তির আগেই হাজার হাজার অভিযুক্তদের মুক্তির ফলে মানুষের তো জানারই সুযোগ রইল না যে কারা ছিল দালাল, কারা সত্যিই নির্দোষ এবং কে কী ধরনের অপরাধ করেছিল। সুনির্দিষ্ট বড় অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সাধারণ ক্ষমা প্রদান করা হয়নি বলা হলেও দেখা যায় যে অনেক বড় অপরাধী ও খুনি এই সাধারণ ক্ষমার বদৌলতে মুক্তিলাভ করে। যেমন শহীদ বুদ্ধিজীবী সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারের অপহরণকারী ও তার হত্যাকাণ্ডের সাথে জড়িত 10 বছরের সাজাপ্রাপ্ত আলবদরের সদস্য খালেক মজুমদারের মুক্তিলাভ। ওদিকে শহীদ বুদ্ধিজীবী ও চিকিৎসক ডক্টর আলিম চৌধুরীর হত্যার সাথে আলবদরের অন্যতম সংগঠক মৌলানা আব্দুল পান্নান জড়িত দাবি করেছেন শহীদদের পরিবার। সেই পাকিস্তান হানাদার বাহিনীর দুষ্কৃতিতে সহায়তাকারী মৌলানা মান্নান সাধারণ ক্ষমার ফলে মুক্তিলাভ করেন এবং 80-র দশকে জেনারেল এরশাদের শাসনামলে ধর্মমন্ত্রী হন। সাধারণ ক্ষমাপ্রাপ্তদের অন্যতম কুখ্যাত দালাল শাহ আজিজুর রহমান প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানের ক্যাবিনেটের প্রধানমন্ত্রী হন। অপর সাধারণ ক্ষমাপ্রাপ্ত দালাল গভর্নর মালিক, তার কতিপয় সহযোগী যার মধ্যে তার ক্যাবিনেটের মন্ত্রী মৌলানা মোহাম্মদ ইসহাক অন্যতম মুক্তি লাভ করেন। এছাড়াও পাকিস্তানিদের সহায়তাকারী শর্ষিনার পীর বিএনপির
খালেদা জিয়া সরকারের আমলে স্বাধীনতা পদক পুরস্কার লাভ করে। ২০০১ সালে খালেদা জিয়া দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বুদ্ধিজীবী হত্যাকারী নৃশংস আলবদর দল প্রধান ও উপপ্রধান মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মুজাহিদকে মন্ত্রী বানান। বাংলাদেশ বিজয় অর্জনের পর পলাতক এই দুই ঘাতক পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দালাল আইন বাতিলের বদৌলতে পুনর্বাসিত হয়। ১৯৭৩ সাধারণ ক্ষমায় মুক্তিপ্রাপ্ত উচ্চপদস্থ তথাকথিত শিক্ষিত দালালরা ছিল পাকিস্তান সামরিক বাহিনীর অত্যন্ত আস্থাভাজন। নৃশংস গণহত্যায় তারা পাকিস্তান রক্ষার নামে সেনাবাহিনীকে যে সমর্থন জুগিয়েছিল তা প্রত্যক্ষ খুনের চাইতে কোনো অংশে কম নয়, অনেক ক্ষেত্রে বেশিই ছিল। স্বভাবতই তাদেরকে সাধারণ ক্ষমা প্রদর্শন আব্বুকে গভীরভাবে ব্যথিত করেছিল। কোষাগার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ তখন শূন্য। যুদ্ধবিধ্বস্ত স্বাধীনতা উত্তর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল অর্থনৈতিক সেক্টরের হাল ধরা অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তখন অন্যদিকে খুব বেশি মনোযোগ দেওয়ার সময় ও সুযোগ না থাকলেও দালালদের এমনি করে বিচারে বাদ দেয়া বা ছেড়ে দেওয়ার বিষয়টি তিনি কোনো মতেই মেনে নিতে পারেননি। তিনি দালাল আইনে অভিযুক্তদের ছেড়ে দেওয়ার ব্যাপারে প্রবল আপত্তি জানান। তিনি এ প্রসঙ্গে বলেন, যুদ্ধাপরাধীদের কোনোভাবেই এদেশে ক্ষমা করা হয় না। এক্ষেত্রে যে কারণেই তাদেরকে ক্ষমা করা হোক না কেন, সেটা ন্যূনতম বিচারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে জাতির পিতা হিসেবে শেখ মুজিবুর রহমান দণ্ড মওকুফ করে দিতে পারেন। এটা করা হলেই মুক্তিযুদ্ধের শহীদদের আত্মীয়স্বজন ও সভ্য জগৎকে বুঝানো যাবে যে ন্যূনপক্ষে অপরাধীদের বিচার করা গেছে। ইতিহাসে অন্তত লেখা থাকবে যে মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের চেষ্টা করা হয়েছে। সাধারণ ক্ষমা ঘোষণার প্রায় বছরখানেক আগে দালালদের প্রসঙ্গে আব্বু যে কথাগুলো বলেছিলেন, আজ সবই ৪০ বছর পর নতুন করে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করায় ঐতিহাসিক সত্যে পরিণত হয়েছে। তিনি বলেছিলেন, তাদের প্রতি সরকার যে ক্ষমাসুলভ দৃষ্টিভঙ্গি দিয়েছে, ইতিহাসে তার নজির নেই। নিজেদেরকে শুধরে নেওয়ার জন্য সরকার তাদেরকে সময় দিয়েছে। জনগণ যদি তাদেরকে ক্ষমা করে দেন, সরকারের বলার কিছুই থাকবে না, কিন্তু অন্যথায় তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। দেশের বাইরে পলাতক গোলাম আজমের নাগরিকত্ব বাতিল না করে তাকে দেশে ফিরিয়ে এনে দেশের মাটিতেই স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার করার পরামর্শ তিনি প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন এবং পাকিস্তান যুদ্ধাপরাধী সেনাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের কথা বলেছিলেন, যা পূর্বে উল্লেখিত রয়েছে। আব্বু জানতেন যে গণহত্যার মূল অপরাধী পাকিস্তান হানাদার বাহিনীর যুদ্ধাপরাধীদের বিচারে রয়েছে অনেক চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে নানাবিধ চাপ সৃষ্টির কথা তিনি ২২ ডিসেম্বর ১৯৭১ স্বদেশ প্রত্যাবর্তনের দুদিন আগে অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানের কাছে বলেছিলেন। বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান তার প্রবন্ধে ডক্টর আনিসুজ্জামানের বরাত দিয়ে আব্বুর উদ্ধৃতি দেন। আব্বু আনিসুজ্জামানের কাছে যুদ্ধাপরাধীদের শাস্তি দেওয়া প্রসঙ্গে বলেন, চেষ্টার ত্রুটি হবে না, তবে কাজটি সহজও হবে না। আমি জানতে চাই কেন? তিনি বললেন, যুদ্ধবন্দী পাকিস্তানি সেনাবাহিনীর কাউকে বিচার করা সম্ভবপর হবে বলে তিনি মনে করেন না। আমি আবার জানতে চাই কেন? তিনি বলেন, মার্কিনীদের চাপ আছে। তারা পাকিস্তানকে চাপ দিচ্ছে বঙ্গবন্ধুকে ছেড়ে দিতে, ভারতকে চাপ দিচ্ছে যুদ্ধবন্দীদের ছেড়ে দিয়ে উপমহাদেশের স্বাভাবিক পরিস্থিতি করে তুলতে। তিনি আরও বলেন, যুদ্ধবন্দীদের বিচারে সোভিয়েত ইউনিয়ন ইচ্ছুক নয়, ভারতও উৎসাহী নয়। এই অবস্থায় কার জোরে আপনি বিচার করবেন? আর মূল অপরাধীদের বিচার না করতে পারলে তাদের সাঙ্গপাঙ্গদের বিচারের প্রক্রিয়া দুর্বল হয়ে যেতে বাধ্য। জটিল বাস্তবতার নিরিখে অনেকটা ভবিষ্যৎবাণীর মতোই কথাগুলো বললেন। তিনি যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে ছিলেন অনমনীয়। দেশে ফিরে বঙ্গভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে গত ৯ মাসে যে সকল যুদ্ধাপরাধী বা যুদ্ধবন্দী গণহত্যা ও অন্যান্য অপরাধের জন্য দায়ী হবে তাদের বিচার হবে। ঠান্ডা যুদ্ধে জড়িত ২ প্রতিদ্বন্দ্বী, বিশ্বশক্তিসহ আন্তর্জাতিক চাপ এবং পাকিস্তানে আটক ৩.৫ লক্ষের অধিক বাঙালিকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রশ্নে ভারতে আটক ৯৩,০০০ যুদ্ধবন্দীর প্রায় সকলের পাকিস্তানে ফিরে যাওয়া বাস্তব হলেও মূল যুদ্ধাপরাধীদের বিচার করা বাংলাদেশের পক্ষে সম্ভবপর ছিল। ভারত পাকিস্তানকে জানিয়েছিল যে যেহেতু পাকিস্তান সেনাবাহিনী ভারত ও বাংলাদেশের যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছে, সেহেতু বাংলাদেশের সম্মতি ব্যতীত তাদেরকে ছাড়া হবে না।
প্রথমে সেই যুদ্ধাপরাধীর সংখ্যা 1500 হতে 400 এবং সর্বশেষ 195 জনে এসে চূড়ান্ত হয়। ভারত হতে 195 জন পাকিস্তান যুদ্ধবন্দীকে বাংলাদেশের রাজধানীতে এনে গণহত্যা ও অন্যান্য যুদ্ধাপরাধের জন্য বিচার করা হবে। বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন এই ঘোষণা দেন 1973 সালে এপ্রিল মাসে। 11 মে 1973 পাকিস্তান সরকার আন্তর্জাতিক আদালতে পিটিশনের মাধ্যমে অনুরোধ করে যাতে করে ভারত বাংলাদেশের কাছে কোনো পাকিস্তান যুদ্ধবন্দীদের হস্তান্তর না করে, কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানের সামরিক বাহিনী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য 1973 সালের 20 জুলাই প্রণীত হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট। তার কিছুদিন পরেই জুলাই মাসের শেষে আব্বু ওয়াশিংটন সফরে যান আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা সংস্কার কমিটির সভায় যোগ দিতে। সেই সফরে মার্কিন সেক্রেটারি অব স্টেটস উইলিয়াম রজার্সের সাথে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে যে আলোচনা হয় তা সে সময় ওয়াশিংটনে কর্মরত অর্থনীতিবিদ ও কূটনৈতিক আবুল মাল আব্দুল মুহিত বন্ডিমিকে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেন। তিনি বলেন, সেক্রেটারি অফ স্টেটস উইলিয়াম রজার্স যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি উত্থাপন করে বাংলাদেশকে নমনীয় হতে অনুরোধ করলেন এবং বললেন যে নাইজেরিয়া বায়াফ্রার যুদ্ধাপরাধীদের মাফ করে দিয়েছে। তাজউদ্দিন সাহেব এই বক্তব্যকে গ্রহণ করলেন না। তিনি বললেন যে বায়াফ্রার সংখ্যালঘু গোষ্ঠী ফেডারেশনের বিরুদ্ধে যুদ্ধ করে ব্যর্থ হয়। বাংলাদেশে কিন্তু সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠের অধিকার হরণে পাশবিক অত্যাচার করে পরাস্ত হয়। এক্ষেত্রে সংখ্যালঘু ছিল ক্ষমতাশালী এবং তারা যে অপরাধ করেছে তার বীভৎস বিবরণ খোদ আমেরিকার সাংবাদিকরাও লিপিবদ্ধ করেছে। তবুও বাংলাদেশের সমস্ত সেনাবাহিনীকে ছেড়ে দিয়ে মাত্র 195 জনের বিচারের দাবি করছে। এই বিচার মানবজাতির কল্যাণের জন্য প্রয়োজনীয়। তাজউদ্দিন আহমেদের সেই আদর্শিক স্বপ্ন আর বাস্তবায়ন হয় না। পরবর্তী বছর 1974 সালের 9 এপ্রিল দিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ত্রিপক্ষীয় সমঝোতায় ওই 195 জন যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী পাকিস্তান সেনাকেও বঙ্গবন্ধু ক্ষমা করে দেন। আন্তর্জাতিক চাপের বিরুদ্ধে এবং 3.5 লক্ষের ঊর্ধ্ব বাঙালিকে পাকিস্তান হতে ফিরিয়ে আনার জন্য 93,000 যুদ্ধবন্দীর বিচার যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পক্ষে একাকী করা সম্ভবপর না হলেও মাত্র 195 জনের বিচারের ব্যাপারে সেই বাধা ছিল না। 28 আগস্ট 1973 বাংলাদেশের সহায়তায় ভারত ও পাকিস্তানের চুক্তিতে উল্লেখিত ছিল যে 195 জন অভিযুক্ত যুদ্ধাপরাধী ব্যতীত বাকি সকল যুদ্ধবন্দীর প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হবে। শতাব্দীর জঘন্যতম গণহত্যার মূল পরিকল্পনা ও বাস্তবায়কদের অন্যতম 195 জনের তালিকাভুক্ত সেই সকল যুদ্ধাপরাধী পাকিস্তানের সেনারা অট্টহাসি দিয়ে শেষ পর্যন্ত ফিরে যায় পাকিস্তানে। ইস্টার্ন কমান্ড প্রধান লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি, যিনি ঢাকা ক্যান্টনমেন্ট ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টারের সেনাবাহিনীর মিটিংয়ে পাকিস্তানি সৈন্যদেরকে বাঙালি নারীদের উপর লেলিয়ে দেবার এবং বাংলাদেশকে জারজ জাতি হিসেবে উল্লেখ করে তার চেহারা পরিবর্তনের সদম্ভ ঘোষণা দেন। সেই নিয়াজির গায়ে তার নৃশংস পাপকর্মের জন্য আঁচড়টুকুও লাগে না। 1971 গণহত্যার মাস্টারমাইন্ড, বুদ্ধিজীবী, হত্যাকাণ্ডের নীল নকশা প্রণয়নকারী ও তার বাস্তবায়ক আল-বদর, আল-শামস প্রভৃতি সন্ত্রাসী দলগুলোর প্রশিক্ষণদাতা হিটলারি বর্বরতার আর এক প্রতীক মেজর জেনারেল রাও ফরমান আলীও অবলীলায় রেহাই পেয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান উনি 195 জন যুদ্ধাপরাধীকে বিনা বিচারে কেন ছেড়ে দিলেন সে সম্পর্কে বিচারপতি হাবিবুর রহমান জে.এন. দীক্ষিতের উল্লেখ করে বলেন যে জে.এন. দীক্ষিত তার লিবারেশন অ্যান্ড রিয়ন্ডে বলেছেন, এমনকি এই স্বল্প সংখ্যক যুদ্ধাপরাধীদের ক্ষেত্রেও বাংলাদেশের সরকার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ কিংবা মামলার নথিপত্র প্রস্তুতির ব্যাপারে তেমন তৎপর ছিলেন না। তিনি আরও বলেন, মুজিবুর রহমান এই ব্যাপারকে হাকসারকে বলেছিলেন যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহে অসুবিধার কারণে তিনি যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে শক্তি ও সময় নষ্ট করতে চান না। হয়তো কোনো দীর্ঘমেয়াদী কৌশলের কথা ভেবেই মুজিব এই ধরনের একটি বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার পথে চালিত হয়েছিলেন। তিনি এমন কিছু করতে চাননি যাতে পাকিস্তান সহ অন্যান্য মুসলিম দেশের বাংলাদেশকে স্বীকৃতি প্রদান বাধাপ্রাপ্ত হয়। পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় 1974 সালের 22 ফেব্রুয়ারি এবং তার পরপরই আব্বুর নিষেধ সত্ত্বেও মুজিব কাকু তড়িঘড়ি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টোর আমন্ত্রণে লাহোরে গেলেন অর্গানাইজেশন অব দ্য ইসলামিক
কনফারেন্সে যোগ দিতে। সেখানে নিশ্চয়ই ভুট্টো মুজিবের মধ্যে এমন কোনো সমঝোতা হয়েছিল যার প্রতিফলন দেখতে পাওয়া যায় তার মাত্র 2 মাস পরের ত্রিপক্ষীয় চুক্তির মধ্যে।